প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, ইন্টারভিউ অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবার ইন্টারভিউ অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুল্লুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আপনি কিন্তু নিজের একটু সেভে রাখেন, আবার মরে যাবেন না। আমি মরুন না, আমি এখনো শক্ত আছি। ওই 2 পয়সা রয়েছে আংরা আবার নটকা করব। এই তো সাহস বাড়ছে। আপি মুগ্ধকে নিয়ে ছাতে যাবে ভালো কথা, কিন্তু সাথে তো মনে হয় তোর শ্বশুরও থাকবে। লিসেন নীলা, তুমি কিন্তু মুগ্ধর দাদুর সাথে একদমই মিশতে দিবে না। ভাই কার লোক আছে ভাই? খালি আপনার নামটা কোন, আমি এখনই সার্চ দিয়ে খুঁজে বের করতেছি। সার্চ করব? তোর কি আলাদা গুগল কোম্পানি লইছিস নি? এক্সকিউজ মি ভাইয়া, এর গুগল নেই, গুগল আছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা আমিন আজাদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনাকে আজকে আমরা অনেক দিন পর পেলাম, সুতরাং ভীষণ ভালো লাগছে। অনেক ব্যস্ত তো নিশ্চয় এখন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে, ইউটিউবে বলি কিংবা টেলিভিশন মিডিয়া নাটকগুলো বলি, ওটিটিতেও কি কাজ করা হচ্ছে এখন? হ্যাঁ করেছি, এর মধ্যে ওটিটিতেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সামনেও কাজ করার কথা আছে। বিভিন্ন মাধ্যমে এখন করতে হচ্ছে, কাজ করছি। আর মঞ্চ তো আছেই, যেটা প্রাণের জায়গা। হ্যাঁ নিঃসন্দেহে আবেগের জায়গা, ভালো লাগার জায়গা। আচ্ছা, এখন কি নাটকের ক্ষেত্রে একক নাটক নাকি ধারাবাহিক নাটক, কোনটা নিয়ে বেশি ব্যস্ত আছেন? আমার এখন বেশ কয়েকটি ধারাবাহিক নাটক অন এয়ার হচ্ছে, আর নতুন আরও 4টা ধারাবাহিকে কাজ করছি, যেগুলো সামনে আসবে। তো এর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাটকের কথা বলি। মামুনুর রশিদের চরণ ছুঁয়ে যাই, সালাউদ্দিন লাবলুর ফুলগাঁও, তারপরে আপনার বাংলাদেশ টেলিভিশনের একটি ধারাবাহিক জোড়া শালিক, আকাশ রঞ্জনের রসের হাড়ি বাড়াবাড়ি, ওইটা অবশ্য চলছে। আর একটি নাটক চলছে আপনার অন্যান্য চ্যানেলে, আরও কয়েকটা ধারাবাহিক নাটক আমার চলছে। আচ্ছা, তো এই যে ধারাবাহিক নাটকে একটি চরিত্রের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা বা চরিত্রটাকে ওন করা, এটা তো একটা জার্নির মতন। যখন এতগুলো ধারাবাহিকে একসাথে কাজ করেন, তখন কখনো এমন হচ্ছে যে একটি চরিত্র আরেকটি চরিত্রের মধ্যে চলে এসেছে বা কোনো একটা ছাপ বা কোনো একটা প্রভাব পড়ছে? চেষ্টা করি যাতে না পড়ে। হ্যাঁ, যদি মনে করেন যে ক্যারেক্টারের সেই ভেরিয়েশনটা থাকে, তখন আমরাও আমি ব্যক্তিগতভাবে ওই ক্যারেক্টারটাকে ধারণ করার চেষ্টা করি, যাতে আমি অন্য নাটকে যে চরিত্রটি করছি তার সাথে যাতে পার্থক্যটা খুঁজে পাওয়া যায়। কিন্তু আজকাল সত্যি কথা বলতে কি, কিছু কিছু নাটক এখন আমাদের যে চালু হয়েছে, সেখানে আমাদেরকে ভাববার অবকাশও পাওয়া যায় না। আপনি ডেট দিয়েছেন, আপনার হয়তো স্পটে গিয়ে আপনি স্ক্রিপ্টটা পেলেন। হ্যাঁ, আমরা যদি বলি যে ভাই একটু কি ক্যারেক্টার স্ক্রিপ্ট, হ্যাঁ আপনি এই পোশাক নিয়ে আসেন, আপনার তো এইরকমই। তো এখন তাৎক্ষণিক ওই ক্যারেক্টারটাকে যতটুকু সম্ভব ধারণ করা যায়, হ্যাঁ
তো সেভাবে কাজ করছি। তবে এগুলো কাজ আমি মনে করি না যে খুব একটা মানসম্মত কাজ হয়, অন্তত আমি এটা ওইভাবে আত্মস্থ হতে কষ্ট হয়, যেটা সত্যি কথা বলতে। যার কারণে মনে হয় যে খুবই কি বলবো, একটু হালকা অভিনয় হয়ে গেল, একটা ডেলিভারিটা আর একটু ভালো দিতে পারতাম, সন্তুষ্টিটা আসে না। না না, সেই জায়গাটা সন্তুষ্টি তো এমনিতেও অভিনয় করে যাচ্ছি, এখনো মনে হয় সেরকম সন্তুষ্টি হওয়ার মতন কাজ করতে পেরেছি কিনা জানি না। এই যে পেশাগত জায়গা থেকে আসলে অভিনয়টাকে বেছে নেওয়া, এতগুলো বছর ধরে অভিনয়ের সাথে পথ চলা, কখনো কি আক্ষেপ কাজ করেছে যে না, অভিনয় না করে পাশাপাশি অন্য কোনো কিছু করলেও আসলে হয়তো ভালো হতো? এটা মাঝে মাঝে একটু নানান কারণে খুব হয়। সেটা হলো যে আমাদের এই পরিস্থিতিগুলো এমন হয়ে গেছে এখন, যেটা সত্যি কথা বলতে, যে আমরা যখন শুরু করেছিলাম তখন যে পরিবেশে আমরা কাজগুলো করতে পেরেছি, সেই পরিবেশটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। অবশ্য সময়ের সাথে সাথে তো সব কিছু পাল্টে যায়। তো যার কারণে যেটা বাস্তবতা আপনাকে বলি, আগে তো আমরা একটা 1 ঘন্টার নাটক 3-4 দিনে করেছি, আর এখন সর্বোচ্চ 2 দিন, মাঝে মাঝে 1 দিনেও করতে হয়। তো এই সমস্ত কাজ করতে গিয়ে কখনো কখনো মনে হয় যে না, আসলে কোনো ডিসিপ্লিনের মধ্যে ওইভাবে কাজ হচ্ছে না, তখন একটু আক্ষেপ হয়, মানে নিজের সাথে নিজের কম্প্রোমাইজ করতে হয় যখন এটা পেশা। সেটাই। কিন্তু হয়েছে কি, আমরা যারা মনে করেন দীর্ঘদিন মঞ্চে নিয়মিত কাজ করেছি, এই যে অভিনয়ের প্রতি একটা ভালো লাগা, এই যে একটা আবেগ, সেটা তো এমন ভাবে রক্তে মিশে আছে যে সেই জায়গা থেকে অভিনয়টা কখনো ছেড়ে দেব, যত কষ্টই হোক, যতই রাত জেগে কাজ করি না কেন, পরদিন যখন আবার সেই আমার শিডিউল দেয়া থাকে, সেখানে ঠিকই টাইমলি আমরা যাই, আবার কষ্ট করে আবার মধ্যরাতে ফিরে আসি, আবার সকালবেলা রওনা দিই। এই আমাদের জীবন। এটা আমার মনে হয় না অন্য কোনো পেশায় এই কষ্টটা করতে হয়। আসলেই তাই, অনেক কষ্ট, অভিনয় করাটা অনেক কষ্ট, এবং সেই সময়টা দেওয়া, এই যে এত ব্যস্ত যখন থাকেন তখন পরিবারকে সময় দেওয়ার সময়টুকু কি হয়? এখন বিষয়টা হয়েছে কি, পরিবারগুলো আমাদের বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে গেছে। আমার কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়, এটা খুবই স্বাভাবিক। আপনি মধ্যরাতে ফিরবেন, তখন তো আপনার স্ত্রী সন্তানরা জেগে উঠবে, তাই না? এটা তাদের জন্য একটা ডিস্টার্ব। পরদিন সকালবেলা আপনি রওনা দিবেন খুব আর্লি, তখন কেউ না কেউ তো সেই দরজাটা লাগিয়ে দিবে। আপনি ধরলাম আপনি কিছু না খেয়ে গেলেন, ডিস্টার্ব। এবং দিনের পর দিন এগুলো মনে করেন আমাদের করতে হচ্ছে কম বেশি, ঠিক আছে? এখন এক একজন এক এক রকমের ব্যস্ত, কিন্তু যেই কয়দিনই মাসে কাজ করি না কেন, এই সমস্যাগুলো পরিবারকে ফেস করতে হচ্ছে। এবং আমাদের খারাপ লাগলেও এখন আর কিছু করার নেই। এই কারণে, কারণ আমরা এমনভাবে এটাতে জড়িয়ে গেছি, এখন অন্য কোনো পেশায় গেলে আমরা আসলে ওইখানে সফল হব না। আমি এর মাঝে উদ্যোগ নিয়েওছি। আমি অন্য ব্যবসা বাণিজ্য ছিলাম, কিন্তু আমি চরমভাবে অসফল। বা মানসিকভাবে সেই গ্রহণযোগ্যতার বিষয়টি আসলে কাজ করে না। আচ্ছা, একদম একটু যদি পেছনের দিকে চলে যায়, তাহলে খুব বলতে হয় সেই ইতিকথার কথা। সেই 1993 প্রায় 94 সালের দিকে বিটিভিতে যে প্রচারিত হয়েছিল ইতিকথা নাটকটি, ভীষণ জনপ্রিয় এবং দর্শকপ্রিয় হচ্ছে চরিত্র ছিল জামাল কামাল, এবং সেখানে আপনি কামাল চরিত্রে অভিনয় করেছিলেন। সেই এখনো মনে হয় যে কোথাও গেলে আপনাকে সেই চরিত্রের নাম ধরে বলা হয়। হ্যাঁ, এটা সত্যি কথা বলেছেন। এবং আমাদের খুবই সৌভাগ্য যে আমার প্রথম ধারাবাহিক নাটক ছিল, এবং প্রথম টিভিতে আমার ওই নাটকটি ছিল ইতিকথা। তো সেখানে তুষার খান একজন বিখ্যাত বলিষ্ঠ অভিনেতা, উনি জামাল ছিল, আমি কামাল ছিলাম। এবং রচনা মামুনুর রশিদ আমাদের নাট্যগুরু, প্রযোজনা ছিলেন আলাউদ্দিন আহমেদ। আমরা আসলে ভাবিনি যে চরিত্র দুটি এইভাবে দর্শক প্রিয় হয়ে উঠবে। তো আমাদের খুব সৌভাগ্য হয়েছিল, সেই নাটকে এত গুণী অভিনেতা অভিনেত্রী ছিল। আমি কয়েকজনের নাম বলি আপনাকে: আবুল খায়ের, ফেরদৌসী মজুমদার, গোলাম মুস্তফা, শর্মিলী আহমেদ, আব্দুল্লাল মামুন। এইরকম সিনিয়রদের সাথে কাজ করার মতন সৌভাগ্য আমিরুল ইসলাম ছিলেন। মানে তারা আমাদেরকে শিখিয়েছে, অনেক ভুল করেছি, মানে প্রত্যেকটা মানুষ এক একটা ইনস্টিটিউট। ওরে বাবা! এবং আমরা তো দেখেন তখনকার প্র্যাকটিসটা কীরকম ছিল, রেকর্ডিংয়ের আগে তো আমরা মিনিমাম 3 দিন রিহার্সাল দিতাম, একদম কনফারেন্স রুমে বসে। তো যখন আমরা স্ক্রিপ্টটা পড়তাম তখনই তো আমাদের ভুলগুলো ধরিয়ে দিত, আমরা যারা একেবারেই নতুন।
তো যাই হোক, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে মানে আমাদের ওই নাটকটি মানে আমার কাছে এটা আমার জীবনের সেরা নাটক এবং আমার তুষারের জন্য টার্নিং পয়েন্টও দর্শকের কাছে আমরা জামাল কামাল হিসেবে পরিচিতি পাই। এবং আপনি যেটা বলেছেন আমার নাম আমিন আজাদ, এটা এই দেশের মানে টিভি দর্শক যারা আছে তারা জানেই না, তারা সবাই কামাল নামে চিনে। আমার খুব সৌভাগ্য, মানে সাধারণ মানুষরা যখন আমাকে আমি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানে যাই, হ্যাঁ বলে যে এই তো জামাল কামাল যায়, এরকম কথা বলে। মানে ইভেন এমন হয়েছে আমার এলাকায় মনে করেন আমাকে চিনে, আমার বউকে চিনে, হ্যাঁ, তো আমার বউকে দেখে বলে ওই যে জামাল কামালের বউ যায়, বিষয়টা এমন আর কি। তো হ্যাঁ, এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওনা যে মানে প্রথম নাটকেই আমাদের দর্শকের ভালোবাসা পেয়েছি। প্রথম নাটক এবং এতটা সফল, তার আগে যদি যাই তাহলে বলতে হয় মঞ্চের কথা। মঞ্চে প্রায় বলা যেতে পারে 30 বছরেরও বেশি সময় ধরে আপনি আরণ্যকের সাথে আছেন এবং সেখানে নাট্যগুরু মামুনুর রশিদের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কেন আসলে মনে হলো যে মঞ্চ নাটকে যাওয়াটা দরকার? সেই সময়টা এই সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? আসলে আমি যখন স্কুল পর্যায়ে পড়ি তখনই আমার খেলাঘর সংগঠনের মাধ্যমে একটি নাটক করার সুযোগ হয়েছিল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প। তো সেখানে ফটিক চরিত্রটি আমি করেছিলাম। তখন তো আসলে অভিনয় অত ভালোভাবে বুঝি না, কিন্তু কেন জানি সেই নাটকটি করার পরে দর্শকদের খুব ভালো লেগে যায়। তো সেই বিষয়টা আমার মধ্যে কাজ করেছে। তারপরে আমি যখন আমি এইচএসসি পাস করার পরে যখন অনার্সে এডমিশন নেই, তখন এই পত্রিকা একটি বিজ্ঞাপন দেখি যে আরণ্যক নাট্যদলে নাট্যকর্মী নেওয়া হবে, সেখানে আমাদের মানে এরকম যোগাযোগ করতে বলা হয়েছে। তখন ওইটা দেখে আমার এক বন্ধু বলল যে এরকম চলো যাবা নাকি। পরে টিসিতে এসে ইন্টারভিউ দেই এবং ইন্টারভিউতে আমি টিকে যাই। এবং আমার খুবই সৌভাগ্য যে আপনি তো জানেন যে আরণ্যক নাট্যদল বাংলাদেশের অন্যতম একটি নাট্যদল, সেখানে অনেক গুণ অভিনেতা আছে এবং শ্রদ্ধেয় মামুনুর রশিদ ওই দলের প্রধান। তো সেই দলে কাজ করতে করতেই আসলে আমার অভিনয় শেখা এবং অভিনয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসা। আপনি বলছিলেন যে নাটকের পরিবেশের কথা, সেখানে খানিকটা বদলেছে বা সময়ের প্রয়োজনে বলি একটা জেনারেশনের তাগিদ থাকে, সেই তাগিদের জায়গা থেকে অনেকটা পরিবর্তন হয়। মঞ্চের যে পরিবেশ, এই যে এতগুলো বছর ধরে কাজ করা, সেখানে কি কি ধরনের পরিবর্তন চোখে পড়ে একজন শিল্পীর জায়গা থেকে? সেখানে পরিবর্তনটা অবশ্যই আমাদের চোখে পড়েছে এই কারণে, কারণ আমরা যখন শুরু করেছি 90 দশকের আগে থেকে, তখন যে থিয়েটারের পরিবেশটা ছিল, তখন যে নাট্যকর্মীদের মধ্যে যেই একটা উন্মাদনা ছিল, একটা ভালোবাসা, আবেগ ছিল, সেই জায়গাটা থেকে এখন কেন যেন মনে হয় থিয়েটারটা একটু দূরে সরে এসেছে। এর অনেকগুলো কারণও আছে। এখন ধরেন আপনি তো জানেন যে আমাদের এখানে প্যাকেজ নাটক আসার পরে এখন মিডিয়াতে কাজ করার একটা অবারিত সুযোগ, যে যখন পারছে কাজ করছে, মান যেমনই হোক না কেন। তো আজকে মনে করেন যে থিয়েটার কর্মীরা তারা আমাদের চাইতে, তাদের আবেগের চাইতে বাস্তবতাটা মনে হয় অনেক বেশি তারা ভাবে, যার কারণে তারা একটি নাট্যদলে হয়তো তারা মানে থিয়েটার করার জন্য তারা যোগ দিল ঠিকই, পাশাপাশি তারা মনে করেন যে টিভি মিডিয়ার যে চ্যানেলগুলোতে যেখানে সুযোগ পাচ্ছে তারা কাজ করে যাচ্ছে। তো আমাদের সময় সেই সুযোগটা ছিল না, যার কারণে আমরা একদম নিবেদিত প্রাণ হয়ে আমরা থিয়েটারে কাজ করতে পারছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছুটা বিচ্যুত হয়েছে, হয়তো সবার কথা বলবো না, আমি দেখি আর কি এখনকার নাট্যকর্মীদের অনেকের তাদের নাট্য ভাবনাটা, তাদের মানে যে থিয়েটারের জায়গাতে তারা কতটুকু নিবেদিত প্রাণ, সেটা আমার মনে হয় যে ঠিক আগের মতো সবার আছে কিনা আমি সন্দেহ করি আর কি। বেশ কিছু চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে এবং নির্মাতা হিসেবে আপনার কাজ করা হয়েছে। নির্মাতা হিসেবে কাজ করার কথাটা পরে আসি, শুরুতে জানি যে এই যে চলচ্চিত্রে যখন প্রথম অভিনয় করা শুরু করলেন এবং তারপরে বেশ কিছু চলচ্চিত্রে কাজও করলেন, পরবর্তীতে চলচ্চিত্র আর কন্টিনিউ করা হলো না, এটা কি ইচ্ছাকৃতভাবে বা কেন? কিছুটা ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে বলি, সেটা হলো যে আমার সুযোগ হয়েছিল গুণী নির্মাতার হাত ধরে কাজ করা, মতিন রহমান বিখ্যাত পরিচালক, অনেক স্বনামধন্য পরিচালক, ওনার ছবি জাতীয় পুরস্কার হয়েছে, রং নাম্বার দিয়ে আমার শুরু। তো এছাড়া আমি আরও অনেকগুলো ছবি করেছি। আপনার আবু সাইদ আরেকজন গুণী নির্মাতা, উনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক,
ওনার ছবিতে অভিনয় করেছি, শাস্তি সম্ভবত নাম। এরপরে আরও অনেকের ছবি করেছি। যে কারণে করা হয়নি, এর মধ্যে অনেকগুলো ছবির জন্য অফার এসেছিল, সেখানে আমার চরিত্রটা নিয়ে আমি আসলে যখন শুনলাম যে আমার এইরকম উপস্থিতি বা তখন আমার মনে হলো যে এটা আমি না করলেও হয়। মানে মন থেকে সায় দিল, মন থেকে আমার সায় দেয়নি। তো ঠিক সেই জায়গা থেকে আমি আসলে কাজ করিনি। আর আমি এই আপনার টেলিভিশন মিডিয়ায় আমি যেভাবে এখনও আপনাদের দোয়ায় কাজ করে যাচ্ছি, তো আছে না যে আমি চলচ্চিত্রে কাজ করার জন্য খুব আগ্রহী, একটু যোগাযোগ, তো সেগুলো না আমার মধ্যে মানে নেই আর কি, আমার সেভাবে হয়ে ওঠে না। হ্যাঁ, আমি মানে সুযোগ পেলেই করব, কিন্তু একটু ভালো কিছু হলেই করব। আমি তো আর নায়ক নই, হ্যাঁ, আমি একজন চরিত্র অভিনেতা। কিন্তু আমার কথা হলো যে আমি যেটুকু কাজ করব যদি একটু সিগনিফিকেন্ট না হয়, তাহলে আমার তো করার দরকার নেই। জি, মানে নিজের অভিনয়টা দেখানোর জায়গাটা যদি না থাকে, থাকতে হবে, সেটাই। আচ্ছা, এবার আসি যে নির্মাতা হিসেবে কাজ করেছেন আপনি, কিন্তু পরবর্তীতে নির্মাণ শিল্পটাকে আসলে নিজের সাথে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয়নি। আমি কন্টিনিউ করিনি, কারণ অভিজ্ঞতা সুখকর ছিল না। মনে করেন আপনাকে যেটা সত্যি কথা বলি, তবে হ্যাঁ, আমি যেই 3টা নাটক আমি নির্দেশনা দিয়েছিলাম, এর মধ্যে 2টোর কথা না বললেই নয়। একটি বৃন্দাবন দাসের রচনায় জামাই দাওয়াত, ওটা সিকুয়েল হয়েছিল জামাই দাওয়াত পাইছে। আর এখানে মানে যারা অভিনয় করেছিলেন এত গুণী শিল্পী সবাই খুবই জনপ্রিয় হয়, এবং অনেকে ভাবেই না যে এটা মানে আমার নির্মাণ ছিল। যাই হোক, তাদের অভিনয়ে আর আমার ওইভাবে নির্দেশনা দেয়াই লাগেনি বলতে গেলে। কিন্তু মানে একজন ডিরেক্টরকে কী ধরনের মানে পেইন যে নিতে হয় নাটকটি অন এয়ার হওয়ার পর পর্যন্ত, ওইটার বিল পাওয়া পর্যন্ত যেই প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে দিয়ে আমি কি বলবো, অভিজ্ঞতাটা সুখকর ছিল না। আচ্ছা, যার কারণে পরবর্তীতে ভাবলাম যে না বাবা, আমি যে অভিনয় করছি এটাই ভালো। হ্যাঁ, তো এখন ভবিষ্যতে যে একেবারে দেব না তা নয়, ইচ্ছে আছে এই আর কি। সেটা কি নাটকের ক্ষেত্রে না চলচ্চিত্রের জন্য চিন্তা করছেন? চলচ্চিত্র অত ওই বড় মাধ্যমটা নিয়ে আমার মেধা নেই, ওটা আমি ভাবিও না, যেটা সত্যি কথা। আমি খুবই একজন সাধারণ অভিনেতা। তো নাটক আমি আমার যেটুকু অভিজ্ঞতা আছে তার আলোকে আমি নির্দেশনা দিতেই পারি। আচ্ছা, এখন তো ইউটিউব কন্টেন্টে প্রচুর নাটক আমরা দেখি, এবং সেখানে আপনিও কাজ করছেন। তো ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্টের ভ্যারিয়েশন কি দেখতে পান, বা সেখানে অভিনয় দেখানোর জায়গাটি কি খুঁজে পান? এই যে ট্রেন্ডি নাটক আমরা যেগুলো বলি, সেগুলো কিন্তু ভালোই আপনার দর্শক দেখে। হ্যাঁ, অনেক ভিউজ হয়, এবং আমি অনেক জনপ্রিয় নাটক অভিনয় করেছি ট্রেন্ডি নাটকে, যেগুলো লক্ষ লক্ষ ভিউজ হয়েছে। এবং দর্শক বলেও যে ভাই আপনার এই নাটকটা মানে দেখেছি, যে আজকে দেখেছি। কারণ কি এখন তো সব হাতে। মুশকিলটা হলো কি, অভিনয়ের জায়গাটায় এখানে আপনি খুব একটা অভিনয় দেখানোর স্কোপ খুব কম। হ্যাঁ, এই জায়গাটা যদি আপনি স্কিল হয়ে যান তাহলে একটা বিষয় আছে। কিন্তু এখানে যেটা হয় কি, আপনাকে একদম হাই পিচ ডায়লগ না বললে আবার এখানে হচ্ছে না। হ্যাঁ, তো সেখানে দেখা যায় যে অনেকগুলো যে একটি চরিত্রের গভীরে গিয়ে আপনি সংলাপ বলবেন, একটু পজ দিয়ে, সেই জায়গাটা আপনি খুব একটা পাবেন না। তো সেগুলো ফিল করি। হ্যাঁ, তার মানে অভিনয়ের ধরনেও কিছুটা পার্থক্য আছে, টেলিভিশন মিডিয়া বলি বা ওটিটি বলি বা ইউটিউব বলি, সেটা আমরা মানিয়ে নিয়েছি। ওটিটিতে আরেকটু মানে ওইভাবে কাজ করার সুযোগ আছে, কিন্তু যে ট্রেন্ডি নাটকগুলো যে ইউটিউবে যেগুলো হচ্ছে, সেখানে কিন্তু আপনার মানে খুব একটা ভেবে মানে খুব সৃষ্টিশীলতার জায়গাটা কম, একজন শিল্পী হিসেবে কম আর কি হচ্ছে। এখানেও যে খুব একটা খারাপ কাজ হচ্ছে তা না। হ্যাঁ, তবে ওই যে কিছু কিছু কাজ হয়তো আপনার হয়, কন্টেন্টের জায়গাটা একটু ঝামেলা হয়। তো এগুলো দু একটা ফেস যে আমি করিনি তা না, কিন্তু আমি ডিরেক্টরকে বলেছি যে ভাই এই সংলাপটা একটু এইভাবে দিলে, হ্যাঁ, এইভাবে দিলে হয়তো ভালো হয়। আমি মনে করি যে একজন অভিনেতা হিসেবে আমারও তো দায়বদ্ধতা জায়গা আছে, সেই জায়গা থেকে আমি একটু সতর্ক থাকি। আপনি কি সবসময় খুব পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করেন? যে কোনো কিছু হয়ে ওঠে না তো, যা পরিকল্পনা করি সেটা বাস্তবায়ন করতে পারি না। আচ্ছা, সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা করছেন? এখন এটাই, এখন মনে করেন যে আমি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলি, হ্যাঁ, আমি যদি ভাবি যে না এই কাজগুলো আমি করব না, তাহলে কিন্তু মনে করেন যে আমরা না খেয়ে থাকতে হবে, যেটা বাস্তবতা।
তো না আসলে না করার মতো নাটক খুব একটা যে আমার কাছে অফার আসে তাও না কিন্তু, হ্যাঁ, কারণ অনেক মজার গল্প নিয়ে ট্রেন্ডিং নাটকগুলো হয়তো দর্শক প্রিয়তা পায়, সেখানে আপনি হয়তো মান নিয়ে কথা বলতেই পারেন, হ্যাঁ, সেটা একটু কম বেশি থাকতেই পারে, কিন্তু আমি সকল মাধ্যমে কাজ করতে চাই এবং কাজ করে যাচ্ছি আপনাদের দোয়ায়। অবশ্যই। একদম শেষের দিকে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবশেষে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ, কারণ এনটিভি আমাকে এখানে ডেকেছে, আমি খুবই আনন্দিত। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।